সালামু আলাইকুম। লিপিড মেটাবলিজম এবং ডিসলিপিডেমিয়া থার্ড সেশনে আমরা শুরু করছি। আমরা আজকে অল্প একটু সময় ফ্যামিলিয়াল ডিসলিপিডেমিয়া নিয়ে ডিসকাস করব। আমাদের যতগুলো লিপিডের আমরা মোটামুটি মেটাবলিজমের বেসিক্স জিনিসটা মোটামুটি শেখা হয়েছে। আজকে আমরা একটু প্যাথোলজিগুলো ডিসকাস করার চেষ্টা করব। প্যাথোলজিগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটাকে আমরা বলি ফ্যামিলিয়াল ডিসলিপিডেমিয়া আর একটা অ্যাকোয়ার্ড ডিসলিপিডেমিয়া। অ্যাকোয়ার্ড ডিসলিপিডেমিয়া এবং ড্রাগ দ্যাট ইউজড ইন ডিসলিপিডিমিয়া, এটা আমরা লাস্ট সেশনে ডিসকাস করার চেষ্টা করব। আজকে আমরা খুবই অল্প সময় একটু ফ্যামিলিয়াল ডিসলিপিডেমিয়াটা ডিসকাস করব। এই ক্ষেত্রে যে ক্লাসিফিকেশনটা ইউজ করা হয়, ফ্রেডরিকসন ক্লাসিফিকেশন অফ হাইপারলিপিডেমিয়া। এটা কিন্তু অতটা কঠিন না, আমরা খুবই সোজা ভাষায় এটা আলোচনা করার চেষ্টা করব। একটা জিনিস আমরা শিখেছি যে আমাদের লিপিড ডিসঅর্ডার হলে এইচডিএল, এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড তিনটা খুবই গুরুত্বপূর্ণ। একটা কনসেপ্ট মনে রাখার চেষ্টা করবেন, যেটা আমরা গত সেশনগুলোতে ডিসকাস করছি। যদি কোনো কারণে এলডিএলটা বেড়ে যায়, এলডিএলটা ব্লাড ভেসেলের জন্য খারাপ। বিশেষ করে এটা অক্সিডাইজড এলডিএলটা খুবই খারাপ। ওকে। অক্সিডাইজ এলডিএল এবং ম্যাক্রোফেজ একটা ব্লাড ভেসেলকে পুরোপুরি ধ্বংস করে অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্ম দিতে পারে। সো কনসার্ন হচ্ছে এলডিএল যদি কোনো কারণে বেড়ে যায় তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিস হবে। এইচডিএল অন দ্য আদার হ্যান্ড এলডিএল কে সরায় দেয়, তাহলে এটা ব্লাড ভেসেলের জন্য ভেরি বেনিফিশিয়াল, তাই ব্লাড ভেসেলকে প্রটেক্ট করবে। অন দ্য আদার হ্যান্ড ট্রাইগ্লিসারাইড এগুলো মাল্টিপল অর্গান এবং টিস্যুতে ডিপোজিট হয়ে থাকে, এটা কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিস করে না। ওকে। ট্রাইগ্লিসারাইডেরও ব্যাড ইম্প্যাক্ট আছে, বাট ইট ডাজেন্ট ক্লজ অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস তখনই হতে পারে যখন এর মধ্যে এলডিএল বা অনেক সময় দেখা যায় কিন্তু আইডিএল ভিএলডিএলও করতে পারে, কিন্তু মেনলি এলডিএল। ঠিক আছে। সো আমরা বেশি দেরি না করে একটু স্টার্ট করি। আমাদের প্রথম যে ডিসলিপিডেমিয়া ডিসঅর্ডারটা আছে, এটাকে আমরা বলি টাইপ 1 ফ্যামিলিয়াল ডিসলিপিডেমিয়া, বা এটার আরেকটার নাম হচ্ছে হাইপার কাইলো মাইক্রোনেমিয়া। ওকে। এটা কখন হয়? টাইপ 1 বলতে আপনারা সবসময় মনে রাখবেন এখানে প্রবলেমটা লিপোপ্রোটিন লাইপেজে। ওকে। লিপোপ্রোটিন লাইপেজের কাজ কি ছিল আমাদের আলোচনা অনুযায়ী? লিপোপ্রোটিন লাইপেজ কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমাদের যে সার্কুলেশনে কাইলোমাইক্রন গুলো ছিল, এই কাইলোমাইক্রনের সাথে অ্যাপো সি টু যখন এইচডিএল থেকে পেল, এই অ্যাপো সি টু যুক্ত কাইলোমাইক্রনকে মেটাবলিজম করে ট্রাইগ্লিসারাইডকে ব্রেকডাউন করার দায়িত্ব হচ্ছে লাইপোপ্রোটিন লাইপেজের। যখনই টিজি কে ব্রেকডাউন করবে, ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি করবে, এটা স্কেলিটাল মাসল অ্যাডিপোসাইটে তার কাজগুলো এক্সিকিউট করবে। এখন ধরেন কোনো একটা মানুষের এই লাইপোপ্রোটিন লাইপেজটা নাই, লাইপোপ্রোটিন লাইপেজটা কাজ করতে পারছে না। তাই লাইপোপ্রোটিন লাইপেজটা যদি কাজ করতে না পারে, এই যে কাইলোমাইক্রন গুলো আছে, এই কাইলোমাইক্রন গুলো তার রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারবে না। কাইলোমাইক্রনের মধ্যে প্রচুর পরিমাণে টিজি আছে। তাহলে কি হবে? আমাদের বডিতে কাইলোমাইক্রনের পরিমাণটা অনেক বেড়ে যাবে। সাবসিকুয়েন্টলি টিজির পরিমাণটাও বাড়বে, কিন্তু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কাইলোমাইক্রনের কথাটা খুবই গুরুত্বপূর্ণ, প্রচুর পরিমাণে বেড়ে যাবে। আমরা সাবসিকুয়েন্টলি এটুকু আলোচনা করেছি যে লিভার থেকে ভিএলডিএল আসে, এই ভিএলডিএলটাও অ্যাপোসিটুর মাধ্যমে লাইপোপ্রোটিন লাইপেজ দিয়ে মেটাবলিজম হয়। তাহলে টাইপ 1 ফ্যামিলিয়াল ডিসলিপিডেমিয়াতে মেনলি যেটা অসম্ভব আকারে বেড়ে যায় সেটা হচ্ছে কাইলোমাইক্রন। কাইলোমাইক্রনের কোনো মেটাবলিজম হয় না। সাথে কিছু পরিমাণে ভিএলডিএলও বাড়তে পারে, কারণ ভিএলডিএলও একই রিসেপ্টর দিয়ে মেটাবলিজম হয়। তাহলে যাদের ক্ষেত্রে লাইপোপ্রোটিন লাইপেজে কোনো প্রবলেম থাকে, তাদের ক্ষেত্রে হাইপার কাইলো মাইক্রোনেমিয়া হয়। বা যাদের ক্ষেত্রে অ্যাপোসি2 তে কোনো সমস্যা থাকে, অ্যাপোসি2 সাথেই কিন্তু লাইপোপ্রোটিন লাইপেজ বাইন্ড করে। তাহলে এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে হাইপার কাইলো মাইক্রোনেমিয়া হবে। সো যখনই হাইপার কাইলো মাইক্রোনেমিয়া আপনারা পেয়ে যাবেন, তখন আপনারা কি পাবেন? তখন আপনারা কি পাবেন? তখন আমাদের এই যে এই জিনিসটাই খুবই গুরুত্বপূর্ণ, প্রচুর পরিমাণে কাইলোমাইক্রন এবং টিজিটা বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কারণ এই কন্ডিশনে লাইপোপ্রোটিন লাইপেজটা কাজ করতে পারবে না। ওকে। এই এনজাইমে প্রবলেম, অথবা অ্যাপোসি2 যার মাধ্যমে কাইলোমাইক্রন লাইপোপ্রোটিন লাইপেজের সাথে বাইন্ড করছে, সেখানে কোনো সমস্যা, যার ফলশ্রুতিতে কাইলোমাইক্রন মেটাবলিজম হতে পারবে না, টিজি ভাঙতে পারবে না। তাহলে সার্কুলেশনে কাইলোমাইক্রন এবং টিজি প্রচুর পরিমাণে বেড়ে যাবে। তাহলে যখনই কাইলোমাইক্রন এবং টিজিটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে, এই কন্ডিশনটাকে আমরা বলি ফ্যামিলিয়াল ডিসলিপিডেমিয়া টাইপ 1। এটা একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার।
ওকে, একটা জিনিস মনে রাখেন, এই কন্ডিশনে কিন্তু কাইলোমাইক্রন বেশি। তো একটা কাইলোমাইক্রন এবং টিজি বোথ যদি বেশি থাকে, এই যে ব্লাড ভেসেল মানে ব্লাডের উপরে একটা ক্রিমি কালারের মতো অ্যাপিয়ারেন্স ডেভেলপ করতে পারে। সো দিস ইজ কল্ড টাইপ 1 ফ্যামিলিয়াল ডিসলিপিডেমিয়া অথবা হাইপার কাইলোমাইক্রোনেমিয়া। ওকে, এই ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে টিজি কাইলোমাইক্রন বেশি থাকে। টিজি বেশি থাকার জন্য এই বিভিন্ন জায়গায় স্কিনে ইরাপটিভ জ্যান্থোমা হতে পারে, যে ছবিগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। পাশাপাশি এই চোখের বিভিন্ন ব্লাড ভেসেলে ডিপোজিট হয়ে এরকম একটা ব্লাড ভেসেলে লিপিড লেইডেন মানে অ্যাপিয়ারেন্সের মতো, এটাকে আমরা বলি লাইপেমা রেটিনালিস। এই লাইপেমা রেটিনালিস হতে পারে। তাহলে এখানে টিজিটা অনেক বেশি থাকে। টিজি কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিস করে না, ঠিক আছে? কিন্তু টিজি যদি প্রচুর বেশি থাকে, ইট ক্যান লিড টু প্যানক্রিয়াটাইটিস। তাহলে এরকম একটা পেশেন্ট যদি অ্যাবডোমিনাল পেন নিয়ে আসে, আপনার ডায়াগনোসিস হয়ে যাবে প্যানক্রিয়াটাইটিস। তাহলে এটা হচ্ছে টাইপ 1 ফ্যামিলিয়াল ডিসলিপিডেমিয়া বা হাইপার কাইলোমাইক্রোনেমিয়া বা ফ্যামিলিয়াল কাইলোমাইক্রোনেমিয়া। সো এটা টাইপ 1। প্রবলেম কোন জায়গায়? লাইপোপ্রোটিন লাইপেজে, যার মাধ্যমে কাইলোমাইক্রনটা মেটাবলিজম হচ্ছিল, যেটা প্রথম 2 ক্লাসে আমরা আলোচনা করেছি। এখন আমরা চলে আসবো 2 নম্বর প্রবলেম। 2 নম্বর প্রবলেমটা, এই কন্ডিশনটাকে আমরা বলি ফ্যামিলিয়াল হাইপার কোলেস্ট্রোলেমিয়া। আমাদের একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এলডিএল কিন্তু খুবই খারাপ। আমরা গত সাবসিকুয়েন্ট ক্লাসগুলোতে বলেছিলাম যে এলডিএল গুলো যখনই বডিতে তৈরি হয় মেটাবলিজমের মাধ্যমে, এই এলডিএল গুলোর ফেট কি, এলডিএল রিসেপ্টরের মাধ্যমে লিভারে ইন্টারনালাইজড হয়ে যাওয়া, লিভার থেকে মেটাবলিজম করা। পাশাপাশি গোনাড এবং অ্যাড্রেনাল কর্টেক্সে এলডিএল রিসেপ্টর আছে, এর মাধ্যমে ইনটেক্ট হয়ে স্টেরয়েড হরমোন প্রোডাকশনে হেল্প করা। এখন এই যে ফ্যামিলিয়াল হাইপার কোলেস্ট্রোলেমিয়া বা ডিসলিপিডেমিয়া টাইপ 2 যেটা, এখানে প্রবলেমটা 2 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর প্রবলেম এলডিএল রিসেপ্টরের প্রবলেম, আর 2 নম্বর প্রবলেমটা একটু পরে আমি আলোচনা করছি। তাহলে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এলডিএল রিসেপ্টরে কোনো একটা সমস্যা। যদি কোনো একটা ইন্ডিভিজুয়ালের এলডিএল রিসেপ্টরে কোনো প্রবলেম থাকে, তাহলে এলডিএল গুলো ইন্টারনালাইজড হতে পারবে না। কোথায় ইন্টারনালাইজ হতে পারবে না? এলডিএল গুলো কখনোই আমাদের যে টিস্যু লিভার, এই অ্যাড্রেনাল কর্টেক্স, এই জায়গাগুলোতে নিতে পারবে না। তাহলে এলডিএল গুলো সার্কুলেশনে অনেক বেশি পরিমাণে থাকবে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, দেখেন এলডি রিসেপ্টরটা কাজ করতে পারছে না। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যখনই এলডিএলটা সার্কুলেশনে প্রচুর পরিমাণে থাকে, ইট ক্যান লিড টু অ্যাথেরোস্ক্লেরোসিস। ওকে, কারণ কি, এটা ব্লাড ভেসেলের জন্য খুবই ডেঞ্জারাস। সো ইট ক্যান লিড টু প্রিম্যাচিউর অ্যাথেরোস্ক্লেরোসিস। তাহলে এই যে ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া টাইপ 2, টাইপ 2 এর মধ্যে টাইপ 2A, এখানে এলডিএল রিসেপ্টর অথবা অ্যাপোবি 100 এর কোনো না কোনো সমস্যা থাকে। তাহলে এই যখনই এটার কোনো সমস্যা থাকবে, এলডিএল গুলো ইনটেক হতে পারবে না। ইনটেক হতে না পারলে এলডিএলটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে। যখনই এলডিএলটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে, ইট ক্যান লিড টু প্রিম্যাচুর অ্যাথেরোস্ক্লেরোসিস। টেন্ডনের এরকম নডিউল থাকতে পারে, যেটাকে আমরা টেন্ডন জ্যান্থোমা বলি। চোখের চারপাশে হলুদ হলুদ অ্যাপিয়ারেন্স থাকতে পারে, যেটাকে আমরা বলি জ্যানথেলেসমা। এই ফিচারগুলো কিন্তু ফ্যামিলিয়াল হাইপার কোলেস্ট্রোলেমিয়ার কমন ফিচার। এবং মোর ওভার আমি আগে বলেছি, এলডিএল কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিসের খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু টিজি করে না। এলডিএল কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিস কমনলি করতে পারে। তাহলে এই যে ফ্যামিলিয়াল হাইপারলিপিডেমিয়া টাইপ 2A, এখানে মেনলি বাড়ে হচ্ছে এলডিএল। কেন এলডিএল বাড়ে? কারণ এলডিএল রিসেপ্টর অথবা রিসেপ্টরে বাইন্ড করার জন্য এলডিএটের অ্যাপোবি 100 এটাতে থাকে না। না থাকলে প্রচুর পরিমাণে কি হবে, সেরাম কোলেস্টেরল এলডিএল গুলো সার্কুলেশনে থাকবে, লিডিং টু প্রিম্যাচুর অ্যাথেরোস্ক্লেরোসিস। টাইপ 2B এর কিছুই না, এই একই রকম প্রবলেমের সাথে ভিএলডিএল ওভার প্রোডাকশন। ওকে, এখানে এটা একটা অত কমন কন্ডিশন না, এখানে অ্যাসোসিয়েটেড ভিএলডিএল ওভার প্রোডাকশন হয়। আর যখনই ভিএলডিএল ওভার প্রোডাকশন হবে, একটু টিজি পরিমাণটা বেড়ে যাবে, কারণ ভিএলডিএল থেকে মধ্যে প্রচুর পরিমাণে টিজি থাকে। কিন্তু টাইপ 2A তে টিজির পরিমাণটা অত বেশি বাড়ে না, কারণ ভিএলডিএল অত ইনক্রিজ করে না। সো এই ইস্যুটা মনে রাখবেন। এখন 3 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে টাইপ 3 ফ্যামিলিয়াল হাইপারলিপিডেমিয়া বা রেমন্যান্ট হাইপারলিপিডেমিয়া বা ডিস বিটা লিপোপ্রোটিনেমিয়া। আমরা যখন পড়েছিলাম যে একটা কাইলোমাইক্রন তার লিপোপ্রোটিন লাইপেজ রিসেপ্টরের মাধ্যমে মেটাবলিজম হয়। ওকে, যখনই মেটাবলিজম হবে, ইট উইল কনভার্ট ইনটু এই কাইলোমাইক্রন রেমনেন্ট। ওকে, কাইলোমাইক্রন আমি বলেছিলাম যখনই এলপিএল, যখন টাইপ 1 হাইপারলিপিডেমিয়াতে কাইলোমাইক্রন মেটাবলিজমই হতে পারছে না। কেন হতে পারছে না? কারণ লাইপোপ্রোটিন লাইপেজ এনজাইমটাই নাই।
এখানে কি প্রবলেম? এখানে প্রবলেম হচ্ছে কাইলোমাইক্রন মেটাবলিজম হতে পারছে। তো মেটাবলিজম হয়ে কাইলোমাইক্রনের যে এন্ড প্রোডাক্ট, এটাকে আমরা বলি কাইলোমাইক্রন রেমনেন্ট। ওকে, যার মধ্যে টিজির পরিমাণগুলো অনেক ইউটিলাইজড হয়ে যায়, কিন্তু কাইলোমাইক্রনের পরের বর্তী কিছু অংশ, কিছু অল্প টিজি কোলেস্টেরল থাকে। এই যে কাইলোমাইক্রন রেমনেন্ট, এটা নেওয়ার দায়িত্ব কার? অ্যাপো ই এর মাধ্যমে লিভারের, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তাহলে এখানে প্রবলেমটা হচ্ছে অ্যাপো ইতে দেয়ার উইল বি দ্য ইস্যু। অ্যাপো ইটা থাকবে না। তাহলে যখনই অ্যাপো ইটা থাকবে না, কাইলোমাইক্রন রেমনেন্ট গুলো লিভারে আপটেক হতে পারবে না। ওকে। সাবসিকুয়েন্টলি আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, লিভার থেকে ভিএলডিএল তৈরি হয়। এই ভিএলডিএল গুলো লাইপোপ্রোটিন লাইপেজের মাধ্যমে মেটাবলিজম হয়। মেটাবলিজম হয়ে আলটিমেটলি কিছু প্রোডাক্ট তৈরি করে। তাহলে যদি এই যে প্রোডাক্টটা তৈরি করে, এই প্রোডাক্টটাকে আমরা বলি আইডিএল, ইন্টারমিডিয়েট ডেনসিটি লাইপোপ্রোটিন। এই ইন্টারমিডিয়েট ডেনসিটি লাইপোপ্রোটিন বা ভিএলডিএল রেমন্যান্ট, এটাও কিন্তু লিভার আপটেক করতে পারবে না, কারণ ওটার জন্য অ্যাপোই লাগে। তাহলে যদি কোনো মানুষের অ্যাপোই ডেফিসিয়েন্সি থাকে, তাহলে প্রচুর পরিমাণে কাইলোমাইক্রন রেমনেন্টটা বেড়ে যায়। আবার ভিএলডিএল রেমনেন্ট বা আইডিএল এটাও বেড়ে যেতে পারে। ঠিক আছে। তাহলে এই কাইলোমাইক্রন রেমনেন্টের মধ্যে কিছু টিজি আর কোলেস্টেরল আছে। হ্যাঁ। তাহলে দেখেন, এই ভিএলডিএল রেমনেন্টের মধ্যেও কিছু কোলেস্টেরল আছে। তাহলে এই কন্ডিশনটাকে আমরা বলি রেমনেন্ট কাইলোমাইক্রোনেমিয়া বা ডিস বিটা লিপোপ্রোটিনেমিয়া বা ব্রড বিটা ডিজিজ। ঠিক আছে। তাহলে এখানকার কনসার্নই হচ্ছে একটা, যে ভিএলডিএল রেমনেন্ট আর কাইলোমাইক্রন রেমনেন্ট, যেটা গত দুই ক্লাসে আমি আলোচনা করেছিলাম, এটা লিভার দিয়ে টানার কথা ছিল অ্যাপোই এর মাধ্যমে। সেই অ্যাপোইটা এখানে কাজ করতে পারে না। তাহলে প্রচুর পরিমাণে কাইলোমাইক্রন রেমনেন্ট, শুধু কাইলোমাইক্রন না, কাইলোমাইক্রন রেমনেন্ট, কারণ কাইলোমাইক্রন মেটাবলিজম কিন্তু হয়ে গেছে, কাইলোমাইক্রন রেমনেন্ট আর ভিএলডিএল রেমনেন্ট, এই দুইটা জিনিস এখানে প্রপারলি অ্যাকোমুলেট করবে, মানে ইমপ্রপারলি অ্যাকোমুলেট করবে। এই অ্যাকোমুলেটের জন্য কন্ডিশনটাকে আমরা বলি টাইপ 3 হাইপারলিপিডেমিয়া বা ব্রড বেডার ডিজিজ বা রেমনেন্ট রিমুভাল ডিজিজ। এই কন্ডিশনে যেখানে হয় পামার জ্যান্থোমা। ওকে। পামার জ্যান্থোমা মনে রাখবেন, টেন্ডন জ্যান্থোমা হাইপার কোলেস্টেরোলেমিয়াতে, পামার জ্যান্থোমা কিন্তু টাইপ 3-তে। ওকে। আপনি হাত দিয়ে কিন্তু 3 বানাতে পারবেন, তাহলে মনে রাখবেন যেহেতু আপনি একটা হাত দিয়ে 3 বানাতে পারবেন, সো এখানে কিন্তু আপনি, যেহেতু এখানে আমি হাত দিয়ে 3 বানাতে পারবেন, যেহেতু আপনি হাত দিয়ে এখানে 3 বানাতে পারবেন, এই কন্ডিশনে কিন্তু পামার জ্যান্থোমা থাকতে পারে। এই ইস্যুটা আমাদেরকে মনে রাখতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে। তাহলে এই যে টাইপ 1 এবং টাইপ 3, এই দুটার মধ্যে পার্থক্য কি? টাইপ 1-এ আমরা বলেছিলাম প্রবলেমটা কিন্তু সম্পূর্ণরূপে কাইলোমাইক্রনের এই স্টেপটাতে, যেখানে কাইলোমাইক্রন লাইপোপ্রোটিন লাইপেজ দিয়ে মেটাবলিজম হচ্ছিল। ওকে। সিমিলারলি আমি প্রথম ক্লাসে বলেছিলাম ভিএলডিএল এরও লাইপোপ্রোটিন লাইপেজ দিয়ে মেটাবলিজম হচ্ছিল। ওকে। তার অ্যাপোসিটুর মাধ্যমে। তাহলে টাইপ 1-এর ক্ষেত্রে এই রিসেপ্টরে প্রবলেম থাকে। তাহলে কাইলোমাইক্রন আর ভিএলডিএল প্রচুর বেড়ে যায়, সাথে টিজিটাও বেড়ে যায়। মেনলি কাইলোমাইক্রনটা বাড়ে আর টিজিটা বাড়ে। এটা হচ্ছে টাইপ 1-এর ক্ষেত্রে। আর টাইপ 3 এর ক্ষেত্রে প্রবলেমটা লাইপোপ্রোটিন লাইপেজে না, প্রবলেমটা এই যে অ্যাপো এর মধ্যে। যখনই অ্যাপো তে প্রবলেম, তাহলে কি হবে, কাইলোমাইক্রন রেমনেন্ট গুলো এবং ভিএলডিএল রেমনেন্ট যেটা আইডিএল, এগুলো প্রচুর পরিমাণে সার্কুলেশনে বেড়ে যাবে, যেগুলো পেশেন্টের পামা জ্যান্থোমা এর সাথে অনেক সময় প্রিম্যাচিউর একটু অ্যাথেরোস্ক্লেরোসিসও করতে পারে। আর প্রিম্যাচুর অ্যাথেরোস্ক্লেরোসিস মোর কমন ইন টাইপ 2। ঠিক আছে, এই ইস্যুটা মনে রাখতে হবে। এবার যেটা কন্ডিশন, লাস্ট কন্ডিশনটা দেখেন টাইপ 4 হাইপারলিপিডেমিয়া। টাইপ 4 হাইপারলিপিডেমিয়াতে প্রবলেম সম্পূর্ণরূপে থাকে হচ্ছে, এই জিনিসটা মনে রাখতে হবে, ওভার প্রোডাকশন অফ ভিএলডিএল। ওকে। এখানে শুধুমাত্র ভিএলডিএলটা ওভার প্রোডাকশন হয়। যখনই ভিএলডিএলটা নর্মালি ওভার প্রোডাকশন হবে, তখন কি হবে? আমরা জানি ভিএলডিএল প্রচুর পরিমাণে এর মধ্যে টিজি থাকতে পারে। তাহলে যদি টিজি প্রচুর পরিমাণে থাকে, এই কন্ডিশনেও পেশেন্টের ভিএলডিএল এবং টিজি বেশি থাকার জন্য পেশেন্টের কিন্তু প্যানক্রিয়াটাইটিস হতে পারে। তাহলে যখনই প্যানক্রিয়াটাইটিস হয়, তখন কিন্তু টিজি বেড়ে যেতে পারে। তাহলে আমার একটা কথা ভালো করে বুঝেন, টাইপ 1 এবং টাইপ 4, এই দুটার মধ্যে কিন্তু কিছু সিমিলারিটি আছে। টাইপ 4-এ কাইলোমাইক্রন প্রচুর বাড়ে, যার কারণে টিজি বাড়ে। ওকে। যার কারণে একটা মানুষের প্যানক্রিয়াটাইটিসের অ্যাটাক নিয়ে আসতে পারে। ওকে। there will be some issue in the pancreas, so it called pancreatitis. টাইপ 4-এও
ভিএলডিএল বাড়ে, ভিএলডিএলও কিন্তু কিছু অ্যামাউন্টে টিজির পরিমাণটা অনেক বাড়িয়ে দেয়। তাহলে যখনই টিজি বাড়বে, অ্যাবনর্মাল টিজি যদি বেশি থাকে, তাহলে ইট মে লিড টু প্যানক্রিয়াটাইটিস। তাহলে পার্থক্য করবেন কিভাবে? পার্থক্য করবেন, টাইপ 4-এ দেয়ার উইল বি অনলি ইনক্রিজ ওভার প্রোডাকশন অফ ভিএলডিএল। তো টাইপ 1-এ ভিএলডিএল এর চাইতে কাইলোমাইক্রনটা অনেক বেশি থাকবে। টাইপ 1 এবং টাইপ 4 দুটাতেই কিন্তু টিজি বাড়বে, কিন্তু টাইপ 1-এ কাইলোমাইক্রনের জন্য বাড়বে, টাইপ 4-এ ভিএলডিএল এর জন্য বাড়বে। টাইপ 1 এবং টাইপ 4 দুই জায়গায় প্যানক্রিয়াটাইটিস হতে পারে। তো টাইপ 1-এ কাইলোমাইক্রন যেহেতু থাকে, এখানে ওই যে ক্রিমি অ্যাপিয়ারেন্স বা ব্লাড ব্লাডের উপরে যে একটু সাদার মতো হয়ে থাকে, এটা মোর কমন ইন টাইপ 1 ফ্যামিলিয়াল হাইপার কাইলোমাইক্রোনেমিয়া। টাইপ 4-এ এটা অত কমন না। এখানে নিচে আর একটা কথা লিখতে পাচ্ছেন না, ফ্যামিলিয়াল মিক্সড। মিক্সড আর কিছুই না, ইট ইজ ইকুয়াল টু, তাহলে এটা 5, তাহলে এটা 5, 5 আর কিছুই না, 5 ইকুয়াল টু টাইপ 1 প্লাস টাইপ 4। ইট ইজ দ্য কম্বিনেশন অফ কাইলোমাইক্রন এন্ড ভিএলডিএল, দুটাই এখানে প্রচুর পরিমাণে বেশি থাকে। ঠিক আছে? তাহলে কথাটা আমি আরেকবার বলি, টাইপ 1 ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়াতে শুধুমাত্র কাইলোমাইক্রন প্রচুর পরিমাণে বেশি থাকে, কারণ লাইপোপ্রোটিন লাইপেজ অথবা অ্যাপো সি2-তে কোনো না কোনো রকমের প্রবলেম। ওকে, তাহলে লাইপোপ্রোটিন লাইপেজ অথবা অ্যাপোসি2-তে কোনো না কোনো সমস্যা, এই জন্য প্রচুর পরিমাণে কাইলোমাইক্রনের পরিমাণটা বেশি থাকে। প্যানক্রিয়াটাইটিস করতে পারে, লাইপেমা রেটিনালিস করতে পারে, ইরাপটিভ জ্যানথর্মা করতে পারে। টাইপ 4 হাইপার ট্রাইগ্লিসারিডেমিয়াতে এখানে ভিএলডিএল এর পরিমাণটা ওভার প্রোডাকশন হয়, লিভার থেকে ওভার ভিএলডিএল প্রোডাকশন করে। যেহেতু লিভার থেকে ওভার ভিএলডিএল প্রোডাকশন করে, তাহলে এই কন্ডিশনটাতেও ট্রাইগ্লিসারাইড প্রচুর পরিমাণে বেশি থাকে। ঠিক আছে? তাহলে এগুলো টিজি বাড়া কন্ডিশন। টিজি, এই কন্ডিশনগুলোতে যখন প্রচুর টিজি বেশি থাকে, তখন কিন্তু প্রিম্যাচুর অ্যাথেরোস্ক্লেরোসিসের রিস্কটা অনেক, মানে ওই রিস্কটা কিন্তু অত বাড়ে না। এই কথাটা মনে রাখবেন। ওকে, তাহলে টাইপ 1-এ কাইলোমাইক্রনের জন্য টিজি বেশি, টাইপ 4-এ ভিএলডিএল এর জন্য টিজি বেশি। তাহলে টাইপ 5 আর কিছুই না, 1+4=5। তাহলে এখানে কাইলোমাইক্রন ভিএলডিএল বোথ আর ইনক্রিজড, 1 আর 4-এর সমষ্টি, ইট ইজ ইকুয়াল টু টাইপ 5। ওকে, এবার চলে আসি টাইপ 3। টাইপ 3 কিছুই না, কাইলোমাইক্রন এবং ভিএলডিএল গুলো মেটাবলিজম হওয়ার কথা। এই মেটাবলিজম গুলো হয়ে কাইলোমাইক্রন রেমনেন্ট এবং ভিএলডিএল রেমনেন্ট তৈরি করার কথা। এই রেমনেন্ট গুলো সরানোর দায়িত্ব অ্যাপোই এর। এখানে অ্যাপোই থাকতে পারছে না। তাহলে অ্যাপোই যদি না থাকে, তাহলে কাইলোমাইক্রন রেমনেন্ট এবং ভিএলডিএল রেমনেন্ট, ভিএলডিএল রেমনেন্টটাকে আইডিয়াল বলি, এগুলো প্রচুর পরিমাণে সার্কুলেশনে বেড়ে যায়। ইট ইজ কল ফ্যামিলিয়াল ডিসবিটা লিপোপ্রোটিনেমিয়া অথবা ব্রড বেটা ডিজিজ। ওকে, আর টাইপ 1A এবং 1B এর মধ্যে 1A-টাই বেশি গুরুত্বপূর্ণ। 1A-তে প্রচুর পরিমাণে এলডিএল যে রিসেপ্টরগুলো থাকে, এই রিসেপ্টরগুলো এক্সপ্রেস করে না। তাহলে এলডিএল মেটাবলিজম হতে পারে না, ইন্টারনালাইজড হতে পারে না। এলডিএল প্রচুর পরিমাণে সার্কুলেশনে থাকে, আর যখনই সার্কুলেশনে থাকবে, ইট ক্যান লিড টু প্রিম্যাচুর অ্যাথেরোস্ক্লেরোসিস। তাহলে এই কন্ডিশনে ইয়াং এজে এমআই এর ইস্যু নিয়ে ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে। ওকে, এই সিমিলার কন্ডিশনের সাথে যদি ভিএলডিএল একটু ওভার প্রোডাকশন হয়ে যায়, এটা টাইপ 2। এটা অত ইম্পর্টেন্ট না। সো এই পর্যন্ত আমরা আজকে মেনলি আলোচনাটা রাখছি। আমরা এর পরে একটু ডিসকাস করব অ্যাকোয়ার্ড ডিসঅর্ডার। তার আগে আমার একটা ডিসঅর্ডার নিয়ে আমি এর সাথে আলোচনা করতে চাই, অ্যাবিটালিপোপ্রোটিনিমিয়া। অ্যাবিটালিপোপ্রোটিনিমিয়া ডাইরেক্ট হাইপারলিপিডিমিয়া কোনো ডিসঅর্ডার না, বাট এটা এটার সাথে অ্যাসোসিয়েটেড। অ্যাবিটালিপোপ্রোটিন মানে অ্যাবিটালিপোপ্রোটিন, হোয়াট ইজ লিপোপ্রোটিন? আমরা জানি ইট ইজ এ স্পেসিফিক টাইপ অফ প্রোটিন যেটা লিপিডের সাথে লেগে থাকে, মানে অ্যাপোবি 100, অ্যাপোবি 48। এগুলো লিপিড ট্রান্সপোর্টের জন্য এই প্রোটিনের গুরুত্ব কিন্তু অনেক বেশি, যেটা আমরা এতদিনে শিখে গেছি। তাহলে একটা পেশেন্টে যদি এই বিটা প্রোটিনগুলো না থাকে, এই লিপোপ্রোটিনগুলো না থাকে, বিশেষ করে অ্যাপোবি 48টা অ্যাবসোলুটলি নাই। যদি অ্যাপোবি 48টা না থাকে, তাহলে আমাদের কাইলোমাইক্রনটা যে ঢুকবে, এই ঢুকার জন্য দরকার অ্যাপোবি 48, তাই না? তাহলে যদি অ্যাপোবি 48টা কোনো ক্রমেই যদি আপনি না পান, তাহলে কাইলোমাইক্রন কখনোই মেটাবলিজম হতে পারবে না, কাইলোমাইক্রন কখনোই সার্কুলেশনে আসতে পারবে না অ্যাপোবি 48 না থাকলে। যদি এটা না থাকে, তাহলে কাইলোমাইক্রন যদি এই ফ্যাটগুলোকে নিয়ে না ঢুকতে পারে, তাহলে দেয়ার উইল বি কাইলোমাইক্রনের ইন্টেস্টাইন থেকে এটা ম্যাল অ্যাবজর্পশন হবে, এবং সমস্ত ফ্যাটগুলো ম্যাল অ্যাবজর্পশন হবে। এবং এই ফ্যাটগুলোর সাথে যখন ম্যাল অ্যাবজর্পশন হবে, কাইলোমাইক্রনের সাথে কোনোটাই ঢুকতে পারছে না সার্কুলেশনে, তাহলে এদের সাথে যে ফ্যাট সলিবল ভিটামিন A, D, E, K, এগুলো মেটাবলিজম হতে পারবে না। সো এর মধ্যে ডি যদি না থাকে, একটু অস্টিওম্যালাসিয়া থাকবে, প্রক্সিমাল মায়োপ্যাথি হবে। এ যদি না থাকে, তাহলে নাইট ব্লাইন্ডনেস হতে পারে, ভিজুয়াল প্রবলেম হতে পারে, অনেক সময় রেটিনাইটিস পিগমেন্টোসা ডেভেলপ করতে পারে। বাট বেশি গুরুত্বপূর্ণ, যদি ই না থাকে, ই কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ফ্যান্টাস্টিক। যদি ইটা না থাকে, ইট ক্যান লিড টু হিমোলাইসিস,
ব্লিডিং টেন্ডেন্সি, ভিটামিন কে এর জন্য ব্লিডিং টেন্ডেন্সি, ই এর জন্য অনেক সময় ব্লাড ভেসেলে ড্যামেজ হতে, মানে আরবিসিতে ড্যামেজ হতে পারে, একান্ত সাইটোসিস হতে পারে, অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে, এবং বেশি ইম্পর্টেন্ট, ইট ক্যান লিড টু ড্যামেজ অফ স্পাইনাল কর্ড অলসো, লিডিং টু স্পাইনোসেরেব্রাল অ্যাটাক্সিয়া, পেরিফেরাল নিউরোপ্যাথি, এই প্রবলেমগুলো করতে পারে। আর যেহেতু ফ্যাটগুলো অ্যাবজর্পশন হতে পারছে না, ফাউল ইয়েলো গ্রিজি স্মেলিং, এই কন্ডিশনে কিন্তু স্টিয়াটোরিয়া ডেভেলপ করবে। ওকে। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট, আমাদের যে টিজি গুলো আছে, এই টিজি গুলো এই অ্যাপোবি 100 এর মাধ্যমে এগুলো কিন্তু প্যাকেজড হয়ে ভিএলডিএল হয়ে লিভার থেকে বের হয়, এটা আমরা আলোচনা করেছিলাম। তাহলে এখানে কি হয়েছে, এখানে কোনো প্রোটিন নাই, লিপোপ্রোটিন নাই, অ্যাপোবি 100ও নাই। অ্যাপোবি 100 না থাকলে টিজি গুলো লিভার থেকে বের হতে পারবে না, তাহলে লিভারে প্রচুর টিজি থেকে যাবে, এই জন্য ইট মে লিড টু অ্যাবনর্মাল ফ্যাটি লিভার। ওকে। এবং সার্কুলেশনে অ্যাজ ইউজাল এই আমাদের লিপোপ্রোটিন গুলো কম থাকবে, এবং লিপোপ্রোটিন কম থাকার পাশাপাশি লিপিড বা ফ্যাট গুলো ম্যাল অ্যাবজর্পশন ডেভেলপ করবে। সো এই কন্ডিশন গুলোতে একান্ত সাইটোসিস কিন্তু ইনভ্যারিবলি পাওয়া যেতে পারে। সো দ্যাটস ইট ফ্রম টুডে সেশন। আমরা লাস্ট ক্লাসে আমরা বাকি সমস্ত টপিকগুলো ডিসকাস করার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ।